এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। বুয়েটিয়ান বাক্যটি অন্তঃকরণ থেকে কুপিত স্বরে বিড়বিড়িয়ে যুবতীটি আবারও একই স্বরে বিড়বিড়াল। তাতে কি হয়েছে? কোন না কোন খ্যাতের মূলা, তা যাক সাদা মূলা নাকি লাল মূলা, যে মূলাই হোক তাতে আমার কি? বলা শেষ করে নিজ গৃহের সোফায় উপবেশনরত যুবকটির উপর শানিত নজর দিয়ে ধুপধাপ পা ফেলে নিজ কক্ষে চলে গেল। যেতে যেতে আবার কাউকে ডাকলো। অরিও, অরিও। যা বোঝা গেল একটি নাম, তবে এই অরিওটা কিসের নাম বুঝে এলো না তীক্ষ্ণ দৃষ্টিতে বসে থাকা যুবকটি। তার নিমগ্নতায় ভাটা পড়ল পাশে বসে থাকা একটি ছিমছাম গরনের মধ্যবয়স্ক মহিলার বাক্যবাণে। তিনি যুবকটির উদ্দেশ্যেই শোধালেন, তাওরিদ বাবা, তোমার বাড়ির সকলে কেমন আছে? শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই তাওরিদ বাম পাশ থেকে ডান পাশে ঘাড় ফিরিয়ে পুনরায় মহিলাটির দিকে তাকালো। কিছুক্ষণ আগের ঘটনাটি আপাতত উড়িয়ে দিয়ে উত্তর করলাম, জি খালাম্মা, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। থেমে আশেপাশে নজর বুলিয়ে প্রশ্ন করল, খালুজানকে দেখছি না যে? তোমার খালুজান উপজেলায় গেছেন, চলে আসবে কিছুক্ষণের মাঝেই, সময় হয়ে এসেছে। ও আচ্ছা। তাওরিদ অভিব্যক্তি প্রকাশ করে চুপ থাকলো। পাশে বসে থাকা লিপি বেগম বললেন, বসো বাবা, আমি কিছু নাস্তার ব্যবস্থা করি, আর এখানে অসুবিধা হলে রুমে গিয়ে রেস্ট করতে পারো। বলেই হাতের ইশারায় ডাইনিং এর একদম কর্নারে রুমটির দিকে ইশারা করে বললেন, ওই রুমটাতে তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও প্রয়োজনে। না খালাম্মা, আমি আপাতত ঠিক আছি। খালুজান আসুক, আপনি ব্যস্ত হবেন না। লিপি বেগম আর কিছু বললেন না। তিনি ডাইনিং এর সাথেই লাগোয়া কিচেনে চলে গেলেন চা নাস্তা করতে। হাতে করে কিছুক্ষণ আগে আনা তাওরিদের মিষ্টি ও ফলফলাদি প্যাকেটগুলো নিতে ভুললেন না। সাথে একটি নাম উচ্চারণ করলেন। ট্রন্দা, এদিকে এসো, প্রয়োজন আছে। নামটি যে কিছুক্ষণ আগের মেয়েটির উদ্দেশ্যেই ডাকলেন তা আর বুঝতে বাকি রইল না, কারণ তার জানা মতে আর কেউ এই বাড়িতে থাকেই না। লিপি বেগম যেতেই তাওরিদ শরীর এলিয়ে দিল সোফায়। ভাবনান্বিত হলো কিছুক্ষণ আগের ঘটনাতে, আর ভাবতেই উষ্ঠকণ্ঠে হাসির রেখা আপনা আপনি মিলল। সময়টা অপরাঞ্জ। এই সময় তন্দ্রা তার প্রিয় অরিওকে নিয়ে নিমগ্ন থাকে, কিন্তু আজকে সে অসুস্থতায় কাবু হয়ে গেছে। পেট ধরে বিছানায় গড়াগড়ি খাচ্ছিল আর অশ্রু ফেলছিল। অরিওটাও কাছে ছিল না। এমনিতেই অরিও ছাড়া তার খোঁজ নেবার মতো কেউ নেই বলেই মনে করে সে সারাদিন ঘরে পড়ে থাকলেও খবর নেবার মতন কেউ নেই। পেটের ব্যথায় জর্জরিত হয়ে গড়াগড়ি খেয়ে গুঙিয়ে কাঁদছিল। বাড়িতে আসতো একটি মানুষ থেকেও কান দেয়নি। যখন পরিস্থিতির কিছুটা দিক পরিবর্তন করে বেচারা নিয়ন্ত্রণে নিয়েছিল, ঠিক তখনই বিরক্ত আর ক্লেশবোধটা দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বেল বেজে ওঠে। একের পর এক বেজেই চলেছে, কিন্তু দরজা খোলার নামগন্ধ নেই। সে বুঝে যায় ইচ্ছাকৃত ঈর্ষা। পঙ্কিল হৃদয় মানবী এর থেকে আর কতটুকুই বা করতে পারে। তার তখন খুব কান্না পায়, চোখ জোড়া অশ্রুতে আবার ভরে ওঠে। কিন্তু একের পর এক বেল বাজতে নেত্রজোড়া মুছে নিজেকে ধাতস্থ করে বাইরে বেরিয়ে আসে। তার রুম থেকে বের হলে ডাইনিং ড্রয়িংয়ে একসাথে, এরপর সদর দরজা। দরজা খুলতেই কিঞ্চিত সুকুঞ্চিত হয় তার। সামনে হাতের মিষ্টির প্যাকেট সহ আরও কিছু প্যাকেট নিয়ে একটি সুপুরুষ দাঁড়িয়ে তার সামনে। যুবকটি নেত্রপল্লব তন্ত্রার পানি নিবিষ্ট। সে চেনে না যুবকটিকে, কখনো দেখেওনি। হিরণ্যায় লুকিয়ে সামনে যুবকটিকে দেখে সে কিছুক্ষণ স্ক্যান করে। সূর্য সুদীর্ঘী সুদর্শন পুরুষ, পরনে ফর্মাল ব্ল্যাক প্যান্ট, সাথে আকাশি রঙের শার্ট, হাতা ফোল্ড করায় কবজার উপরিভাগে লোমশ হাতজোড়া, পরিলক্ষিত বডি ফিটনেস একটু না প্রচণ্ড আকর্ষণীয়। সাথে লম্বাকৃতির চোয়ালদয়ে ট্রিম করা দাড়িযুক্ত মুখাবটি অতিশয় আকর্ষণীয়। তার নীলাভ মণি ও টোলপড়া চিবক, এ তো পুরোই বলিউড হিরো। ভাবতেই মুখটি হাঁ হয়ে গেল। নেত্রচড়া হলো বৃহত্তকার। বিভ্রম দৃষ্টিতে বার কয়েক পলক ঝামটালো সে। স্বপ্নে আছে নাকি বাস্তবে বুঝে আসছে না।
যুবকটির সামনে যুবতীটির এমন অবস্থা দেখে ভ্যাপাচাকা খেলো, নিজেকে সামলে নিয়ে ঠোঁট কামড়ে একটু হেসে কিছুটা তন্দ্রার সামনে ঝুঁকে পড়ল। এই যে মিস, কোথায় আছেন আপনি? একটু কম করে নজর দেন, নয়তো বদনজর হয়ে যাবে তো তখন আবার। সম্বিত ফিরে তন্দ্রা প্রকুটি করল। পুরুষটির কথাগুলো তার একটু পছন্দ হলো না। স্বাগতিক ভাব ফুটিয়ে তুলল, প্রশ্ন ছিল। কে আপনি? কাকে চাই? যুবকটি উত্তর করল। তাওরিদ খন্দকার। আর কিছু বলার পূর্বে পেছন থেকে লিপি বেগম বলে ওঠেন। আরে বুয়েটিয়ান বাবা যে। তাওরিদ কিছুটা অপ্রস্তুত হলো, সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আবার এভাবে সরাসরি বুয়েটিন বলাতেও কিছুটা অন্যভাব দেখা দিল। সে সালাম দিল, লিপি এগিয়ে এসে হেসে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। বলেই তন্দ্রার দিকে চোখ পাকিয়ে তাকান। তন্দ্রা তার ওই দিকে তাকিয়ে থাকা লিপি বেগমের নজর বুঝে যায়। ভেতরে ভেতরে জ্বলে উঠলেও তাওরিদের সামনে প্রকাশ করলো না। সেও কটমট করে দাঁতের পাটি চেপে ধরে সরে দাঁড়ালো। লিপি সৌন্দর্য, সেও কটমট করে দাঁতের পাটি চেপে ধরে সরে দাঁড়ালো। লিপি সৌজন্য হেসে ভেতরে আসার জন্য বললেন। তাওরিদ ভেতরে প্রবেশ করে সাদরে সম্ভাষণ করল। কুশলাদি বিনিময়ের মাঝে তাকে নিয়ে সোফায় বসলেন লিপি। এরই মাঝে উপরোক্ত কথাগুলো তন্ত্র বিড়বিড়িয়ে বলে স্থান ত্যাগ করে, কারণ বিরক্তির মহিলার সাথে কিছুক্ষণ আগেই বিরক্তি ধরা পুরুষটি যোগ হয়েছে। তাদের আশারি গল্প শোনার কোনো স্পৃহা তার নেই। তাওরিদের ভাবনার ছেদন ঘটে পায়ের কাছে কোমল কিছুর আভাস পেয়ে সে সজাগ হয়ে ওঠে। নিচের দিকে তাকিয়ে দেখে একটি অতিশয় কিউট বিড়াল। বিড়ালটি সাদা আর কালোর রং মিশেলে, গোলগাল সবুজ মণি চোখে তারই দিকে তাকিয়ে তার পায়ের সাথে শরীর ডলছে। নাদুস নাদুস বিড়ালটি বড্ড আদুরে লাগলো বলে সে কোলে তুলে নিল। অদ্ভুত ভাবে তার কোলে উঠে সে ডাকলো মাও মাও। পরবর্তীতে সুললিত স্বরে শোনা গেল, অরিও, অরিও কোথায় তুই? কখন থেকে খুঁজছি তোকে। তাওরিদ বুঝলো বিড়ালটির নাম অরিও। তার ঠোঁটের ফাঁকে আবারও কিঞ্চিত হাসির রেখা দেখা গেল। বিড়বিড় করে অরিও উদ্দেশ্যে বলল, আসলেই তুই ওরিওর মতো। তোর মনিব বুদ্ধিমতী আছে বলতে হয়, কিন্তু তোর মনিব তো করলার মতো তেতো আর স্প্রাইট ক্যানের মতো ঝাঁঝালো। তোদের কম্বিনেশনটা কি তাহলে? বিড়বিড় করে অরিওর উদ্দেশ্যেই বলল। বলতে বলতে সেও অরিওকে নিয়ে উঠে পড়ল। পায়ে ফর্মাল ব্ল্যাক জুতোর খটখট শব্দ তুলে এগিয়ে গেল সুললিত কণ্ঠের মালিকের ঘরের দিকে। এদিকে অরিওকে এখনো ডেকে তার অবস্থান জানান দিচ্ছে। তন্ত্রা ঘর থেকে বের হয়ে দেখলো অরিও তাওরিদের কোলে ডেকে চলেছে। সে এবার রোষাবিষ্ট হলো। অপরিচিত মানুষ, তার উপর তার প্রিয় অরিওকে তার কোলে দেখে সে কুপিত স্বরে বলল, আপনি ওকে কোলে কেন নিয়েছেন? আর ও কাঁদছে কেন? মেরেছেন নাকি বকেছেন? তাওরিদ একবার বিড়ালটির দিকে তাকালো, পুনরায় তন্ত্রার দিকে তাকিয়ে বলল। এ ফেলতে। তন্ত্রা ক্রুদ্ধ হয়, কতটা তেরামি উত্তর। চোখ ছোট ছোট করে রাগতের স্বরে বলে, আপনার কি ওকে খাবার দ্রব্য মনে হচ্ছে? নাম তো ওরিও। তন্ত্রার একটু সহ্য হলো না এই লোকটার এমন তেরামি উত্তর। কটমট নজরে চেয়ে বলল, ওর নাম অরিও বলে কি আপনি ওকে বিস্কিট মনে করছেন? করছি তো, দেখতে বিস্কিটের মতোই, সাদা কালো আর নামের কম্বিনেশনটা পারফেক্ট, কিন্তু তোমার সাথে ওকে একদমই যায় না। তন্ত্রা ভ্রুকুটি করে। সে তাওরিদের চোখের দিকে যায়। তীক্ষ্ণ নীলাভ মনিটা তাকে থতমত খাইয়ে দেয়। সেই কথা আর খেই হারিয়ে ফেলে। আশ্চর্যিত ভাবে সেই কথা খুঁজে পাচ্ছে না। এরই মাঝে লিপি ডেকে ওঠেন তাওরিদকে। তাওরিদ বাবা এসো, একটু নাস্তা করো। তোমার খালুজান বললেন তিনি আর 10 মিনিটের মাঝেই আসছেন। তাওরিদ ঘুরে দাঁড়ায়, একবার পেছনে দেখে, তন্দ্রার দিকে তাকায়। তন্দ্রা ইতস্তত বোধ করে। সে নোট করেছে লিপি খালাম্মা তাকে রেখেছিল, কিন্তু সে বের হওয়ার কেন সারা অবধি দেয়নি। এদের মা মেয়ের মাঝে এমন কেন? ভাবনাতেই তন্দ্রা তাওরিদের কোল থেকে অরিওকে কেড়ে নেয়। আকস্মিক কাজে তাওরিদ বিস্মিত। অরিওকেও নিতে গিয়ে তন্দ্রা 2 হাত তাওরিদের বুকে বাড়ি খেয়েছে। এইদিকে তন্দ্রার
দিকে তাকিয়ে থাকতে সে আরো একটিবার শানিত নজর দিয়ে ঘরে ঢুকে পড়ল। দরজা আটকালো সশব্দে। অরিও ঠিকই চলল। তাওরিদ সবটা দেখলো নিষ্পলক। পেছনে লিপি বেগমের রোজবিষ্ট নজরে চেয়ে আছে বন্ধ দরজার পানে। কঠিন এবং ক্রুদ্ধ চোয়ালটা। তাওরিদ বিনা শব্দে সোফায় এসে বসল। মিষ্টি, ফল, কফি, বিস্কিট আর নুডলস নিয়ে এসেছেন লিপি। বিকেলের কফিটা পেয়ে কিছুটা স্বস্তি পেল তাওরিদ। বসে কফির মগ তুলে নিয়ে চুমুক দিয়ে লিপিকে বলল। খালাম্মা দাঁড়িয়ে কেন? প্লিজ বসেন। লিপি ক্রুদ্ধতা দূরে হটিয়ে আসার চেষ্টা করলেন। এগিয়ে এসে বসতে তাওরিদ কিছু একটা নেবার অফার করল। লিপি কিছুক্ষণ আগেই চা খেয়েছেন বলে একটি আপেলের টুকরো তুলে নিল শুধু। এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো। তাওরিদের আম্মাই এখানে এসে দেখা করার কথা বারবার বলেছে, সেটাও জানালো সে। এরই মাঝে বাড়ির কর্তা অর্থাৎ তৌকির শিকদার চলে এলেন। ভেতরে প্রবেশ করে সৌজন্য হাসি দিলেন। তাওরিদ সালাম দিয়ে কুশলাতি বিনিময় করল। তৌকির শিকদার তাওরিদকে বুকে জড়িয়ে পিঠে আহত চাপড়ালেন। বসে তাওরিদের থেকে বাড়ির খোঁজ, বাবা মায়ের খোঁজ নিলেন। এরপর বললেন, আজ কিন্তু যাওয়া হচ্ছে না ছেলে, আজকের রাতটি থেকে যাবে। সন্ধ্যা হয়ে এসেছে, রাতটা গল্পে কাটানো যাবে, সাথে মেহমান দাঁড়িয়েও করা যাবে। বলি হেসে উঠলেন তিনি। লিপি বেগমও সায় দিলেন। হ্যাঁ, সে তো অবশ্যই। এই প্রথম আমাদের বাড়িতে ছেলেটা এলো। এভাবে শুধু মুখে তো কখনোই যেতে দিতে পারি না। আজকে থাকতে হবে তোমাকে, না করবে না একদম। তাওরিদ বেশ কয়েকবার নাকচ করেও সুবিধা করতে পারল না। অতঃপর তাকে রাজি হতেই হলো। যেহেতু আজ বৃহস্পতিবার, সেহেতু রাতটা থাকাই যায়। এরপর শিকদার সাহেব তাওরিদকে গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে বললেন। সন্ধ্যার পর পুনরায় আড্ডা দেবেন বলে জানালেন। তাওরিদও সম্মতি দিয়ে চলে গেল। লিপি বেগম শিকদার সাহেবের একটি লুঙ্গি দিয়ে দিলেন তাওরিদকে। যেহেতু কিছুই আনেনি আর প্যান্ট পরে থাকাও যাবে না, প্রয়োজন তো পড়বেই। রাত্রি 9:00 বাজে। ব্যস্ত তৌকির, শিকদার আর তাওরিদ। এখানে তন্দ্রার চিহ্নটি মাত্র নেই। ওরিও মাছ মাংসের ঘ্রাণে মাও মাও করছে। রাত্রির 9:00 ভোজে ব্যস্ত তৌকির, শিকদার আর তাওরিদ। এখানে তন্দ্রার চিহ্নটি মাত্র নেই। অরিও মাছ মাংসের ঘ্রাণে মেও মেও করছে। ঘরেই কর্ণে আসছে তা, তবে তাকে বোধহয় আটকে রাখা হয়েছে। ডাইনিংয়ে লিপি বেগম তদারকি করছেন দাঁড়িয়ে। গল্পের মাঝে বললেন, আপনার সঙ্গে কতদিন দেখা সাক্ষাৎ হয় না। এবার ঈদে আসেন খালাম্মা। আর খালো জানো তো একদমই দেশের বাড়িতে যান না। উত্তরে শিকদার সাহেব বলেন, সেখানে কি আর আমার ভিটে মাটি আছে? কি করে চাই? ঘুরতে তো যেতে পারবেন। দেখি, এবার যাব ভেবেছি। মেয়েটাও তার দাদা বাড়ি আজও দেখেনি, তাকে নিয়েই যাব ভাবছি। সে যাবে কিনা এখন এটাই ভাবার বিষয়। বলতেই চুপ করে গেলেন। লিপি বেগম চোরা চোখে চাইলেন। তাওরিদ দুজনের দিকে তাকিয়ে দেখে খেতে খেতে বলা, তন্দ্রা খেতে এলো না যে? একা খেতে পছন্দ করে ও। তাওরিদের সবটা কেমন ধোঁয়াশা লাগলে, তবে আর কথা বাড়ালো না। খাবার মাঝে শিকদার সাহেব প্রশ্ন করলেন, তা ঢাকাতেই তো আছো এখন? হ্যাঁ, এখানেই জব করছি। বাইরে যাওয়ার ইচ্ছা আছে নাকি? আম্মার জন্য হয়নি। আম্মা খুবই কান্নাকাটি করেন। ইচ্ছেটা বাদ দিয়েছি। ঢাকাতে থাকি, তাতেই মাসে 2 বার যেতে হয়। লিপি বেগম শুনলেন, বললেন, একমাত্র ছেলে আপনার, হবেই তো। মেয়েদের মনটা এমনই, কাঁদে বাবা। বলা শেষ করতেই তৌকির সাহেব খাবার চিবাতে চিবাতে লিপির দিকে তাকালেন। লিপি আর কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। তাওরিদ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, সেটাও নোট করে নিল। খুব অদ্ভুত সবটা। লিপি তাওরিদকে বললেন, একটু মাংস নাও না বাবা। না খালাম্মা, প্লিজ আর না। লিপি বেশ কয়েক পদ রান্না করে ফেলেছেন এইটুকু সময়ের মাঝে। তাওরিদের খাতির যত্ন বেশ ভালোই করলেন। পরিবেশনে একদম পাত ভরে ভরে তুলে খাওয়ালেন, যেন জামাই আদরে জামাই ভোজন করাচ্ছেন। তাওরিদ আজ খুবই বেকায়দায় পড়েছে। পেটে ক্ষীণ মাত্রার স্থান খালি নেই তার। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প করলেন তৌকির সাহেব। রাত 10টার দিকে তাওরিদকে কক্ষে
যে বিশ্রাম নিতে বললেন। তাওরি তো আর থাকলো না। সে উঠে যেতে তন্দ্রা বের হলো। অরিওকে নিয়ে ডাইনিংয়ে এলো। কেউ নেই এখন আর। লিপিও খেয়ে চলে গেছে। তন্দ্রা নিজেই সব খাবার বের করে নিল। অরিওকে মাছ মাংস তুলে দিল ওর বরাদ্দকৃত পাত্রে। সেও টেবিলের উপর বসে চুপচাপ লক্ষ্মী ছেলেটি হয়ে খাচ্ছে। তার নির্ধারিত খাবার বাদে কোনো দিকে তাকিয়েও দেখছে না। একদম চোখ কান বুজে খেয়ে চলেছে, যেন এই মুহূর্তে তার একমাত্র গুরুত্বপূর্ণ কাজ খাবার পাত্র খালি করা। সে খুবই বুভুক্কু। চেটেপুটে খেয়ে উঠল সে। জিপা দিয়ে মুখ চাটতে চাটতে তন্দ্রার দিকে তাকালো। তন্দ্রা এখনো খেয়ে যাচ্ছে। ওর খাওয়া হয়ে যেতেই বলা। আর নিবি? অদ্ভুতভাবে অরিও নাকচ করতে মুখ ঘুরিয়ে নিল, অর্থাৎ সে আর নেবে না, তার পেট ভরে গেছে। তন্দ্রা হাসল খেতে খেতে। অরিও মাথা চুলকে দিয়ে বলল, মাই অরিও ইজ গুড বয়। বয়? একটি পুরুষালী কণ্ঠ শ্রবণ ইন্দ্রিয়তে বাড়ি দিল। উৎসুক খুঁজতে পিছে তাকালো। দেখলো আজ বিকেলে তাদের বাড়িতে টুপ করে পতিত হওয়া সেই নীল চোখের পুরুষটি। ভ্রু সুকুঞ্চিত করল সে। খাবার সময় কারো সঙ্গতে সে অভ্যস্ত নয়, আর এই লোকটার এখন উদয় হওয়াটা তার বিরক্ত বাড়িয়ে দিয়েছে। তাওরিত এগিয়ে এলো। পরনে লুঙ্গি তার। আপাত মস্তক একবার নজর বুলিয়ে দিল তন্দ্রা। কেন যেন তাওরিতকে অদ্ভুত লাগছে লুঙ্গিতে, যেটা অন্য কোনো পুরুষকে লাগে না। তার মনে হলো লুঙ্গি বচনটি এই ক্লান্তিমান পুরুষটির জন্য নিষিদ্ধ, একটু মানানসই নয়। নয়তো তার বাবাও তো লুঙ্গি পরে, কই এমন অদ্ভুত তো লাগে না। তন্দ্রা মাথা ঘুরিয়ে মুখে লোকমা পুরে একটি মাংসের পিচ ছিঁড়তে ছিঁড়তে প্রশ্ন করল, কি চাই? তোমাকে। সঙ্গে সঙ্গে বিষম খেলা তন্দ্রা। একদম নাকে মুখে উঠে যাচ্ছে, তাই অবস্থা ঘটে গেল। তাওরিত অদ্ভুত একটা হাসি দিল ঠোঁট কামড়ে। এগিয়ে এসে পানি ঠেলে সামনে ধরে বলল, পানি খাও। তন্দ্রা এবার আরো রাগলো। ওর হাতের পানি নিল না, নিজে ঠেলে খেয়ে কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো। এরপর রণচণ্ডী রূপে তাকালো তাওরিদের দিকে। একদম 160 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তাকালো। ওর থেকে হাত দেড়েক দূরত্বে তাওরিদ দাঁড়িয়ে, চাপা হাসি তার ঠোঁটে। ওর দিকে তাকিয়ে নিজের হাতে থাকা পানির গ্লাসে ঠোঁট ছোঁয়ালো। একটা চুমুক নিয়ে মুখের মাঝে পানির খেলা করে গিলে নিল। আবার চাপা হাসলো। তন্দ্রা সেই হাসিতে আরো ক্রুদ্ধ হলো। এই অসভ্য ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটিং লেভেল যে কতটা উন্নত সে বুঝল। কত বড় স্পর্ধা তারই বাড়িতে এসে তারই সাথে ফ্ল্যাট করছে। নির্বসে বলল, আপনার স্পর্ধা দেখে আমি শকড হচ্ছি। স্পর্ধার কি দেখালাম তোমাকে? এই যে প্রথমত আমার বাড়িতে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন, দ্বিতীয়ত আমার অনুমতি না নিয়ে তুমি করে বলে চলেছেন, আমাকে বিরক্ত করতে আমার সামনে ফ্লার্ট করছেন। এসব স্পর্ধা নয়। একদমই নয়। থেমে হাতের গ্লাসটি রাখলো। আবার বলল, তুমি ছোটোখাটো বাচ্চা মেয়ে, তোমাকে আপনি বললে নিজের পার্সোনালিটিতে আঘাত লাগবে। তাওরিদ খন্দকার সেটা মানবে না। এছাড়া তোমাকে আপনি বলার কোনো মেজর ইস্যু নেই। সো তুমি কেন নয়? বলি অরিওকে তুলে নিল কোলে। তন্দ্রা অনুচ্চস্বরে বলা, এই, আপনি আবার ওকে কেন ধরছেন? কি আর করব, ওর মনিবকে তো ধরতে পারবো না, তাই ওকেই ধরলাম। তন্দ্রা সহ সীমার বাঁধ ভেঙে যাচ্ছে। এমনিতেই মোটসিং হচ্ছে, তারপর এই লোকের জ্বালাতন তার সহ্য হচ্ছে না একটু। সে কিরমির করতে করতে বলা, আপনি ওকে এক্ষুনি নামাবেন আর এখান থেকে যাবেন, নয়তো আমি চেঁচামেচি করব কিন্তু। করো, আমি তো তোমাকে টাচ করিনি। উফ, এটা কে মেজাজটা তরতরিয়ে তুলে দিচ্ছে? তন্দ্রা এবার খাবার রেখে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তাওরিদ বহির্মুখে শীতল মুখাবেচে অভ্যন্তরে প্রচুর হাসছে। সাথে সামনে মেয়েটিকে আপাতমস্তক দেখে নিল। রাগে রক্তিম হয়ে উঠেছে উজ্জ্বল গৌর বদন স্ত্রীটি। উঁচু নাকটি ফুলছে, দেখতে বেশ লাগছে। ঠোঁট জোড়া চেপে রেখেছে একে অপরের মাঝে। ফ্রুতে ফাজ আরো পটল চেরা চোখ জোড়া ছোট ছোট হয়ে গেছে। পরনে ঢিলা ঢালা লাইট ফ্রেঞ্চ বেজ কালার টি শার্ট আর কালো প্লাজো। কালো চেরি ওড়নাটি ঘাড়ের উপর দিয়ে সামনে ফেলে রাখা, চুলগুলো এলোমেলো খোপা করে পাঁচ ক্লিপ দিয়ে আটকানো। বেশ মায়াবী মুখটি। তাওরিদকে
ওভাবে তাকিয়ে থাকতে দেখে তন্দ্রা আরও জেদ নিয়ে বলল, আই অসভ্য মিস্ত্রি। মিস্ত্রি? হ্যাঁ মিস্ত্রি। আই আপনি কে? তাওরিদ খন্দকার, সন্স অফ তাশরিফুল খন্দকার ফ্রম চাঁদপুর। আই থামেন, আপনার 14 গোষ্ঠীর হাতা পাতা জেনে আমি বাংলা পত্রিকা ছাপাবো না। তুমি তো জানতে চাইলে আমি কে, তাই। আপনি যাবেন এখান থেকে। আগে এটা বলো, আমাকে কি মোলা বলে আখ্যায়িত করেছো তুমি? তন্দ্রা থতমত খেয়ে গেল। আবার কি বুদ্ধি কিমার রূপ নিল এই মুহূর্তে সে। এই লোক কিভাবে জানলো? সে তো বিড়বিড় করে বলেছিল। কি ধুরন্ধর লোক, চোখ জোড়া ছোট থেকে বড় হয়ে গেল। তাওরিদ অরিও শরীরে আবার হাত বুলিয়ে দিতে দিতে বলল, টেলমি, কি মোলা মনে হয়েছে তোমার, সাদা নাকি লাল? তন্দ্রা নজর লুকাতে চাইছে কিন্তু পারছে না। এই লোকটাকে শুধু অসভ্য বলে ভুল হবে। দুরন্তর অসভ্য লোক। তন্দ্রা থেকে কোনো উত্তর না পেয়ে তাওরিদ অরিওকে ফিসফিস করে বলল। তোর মনিব কি আমাকে ভয় পাচ্ছে? তন্দ্রার কথাটা কানে এলো। সে মৃদু উচ্চস্বরে বলল, আই যাবেন এখান থেকে। যদি না যাই? অরিও গায়ে হাত বুলাতে বুলাতে প্রশ্ন করল। সে তন্দ্রার ক্ষোভে কান্না পেয়ে গেল। এই লোক সঙ্গ পছন্দ করে না বলে একা একা থাকে সব সময়, আর সে তাকে জ্বালাতে কোথা থেকে এলো এটা? কান্না করে দিলেও মানসিকভাবে সইতে না পেরে তাওরিদ হতভম্ব হলো। এভাবে কান্না করবে তার ধারণাতেও ছিল না। সে ব্যগ্রস্বরে বলল, এই তন্দ্রা, ক্লেমন, হোয়াই আর ইউ ক্রাইং ইয়ার? ডোন্ট ক্রাই, আই এম লিভিং। বলতে বলতে অরিওকে নামিয়ে দিল। আবার বলল, বললাম কান্না বন্ধ করো মেয়ে। তন্দ্রা ফুপিয়ে গেল। তাওরিদ পেছনে তাকে একবার দেখল। এই মেয়ের মাঝে অন্য কিছু আছে। বিহেভিয়ার একটু না অনেকটা অস্বাভাবিক। একটি প্রাপ্তবয়স্ক মেয়ে এমনটা হবে কেন? এসে অবধি বাবা মায়ের সাথে কথা বলতে সে একবারও দেখেনি। অরিও নিষ্পলক তাওরিদকে দেখছে। তার লোকটাকে বেশ পছন্দ হয়েছে বোধহয়। এমনিতেও সে আদরের পূজারী। আদর পেলে ভুলে যায় সব। ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে অরিও উদ্দেশ্যেই বলল, তোর মনিবকে শান্ত হতে বল, আমি চলে যাচ্ছি। না। অরিও তখনও তাকিয়ে তাওরিদ স্থান ত্যাগ করল। ঘরে ঢুকতেই তন্ত্রের চোখ মুছে নিল। পুনরায় বসলো খাবার শেষ করতে। এদিকে তাওরিদ আড়াল থেকে সবটা দেখল। সে ফোন হাতে তুলে নিয়ে ডায়াল করলো মায়ের নাম্বারে। মা কল ধরলো। সে কথাবার্তা বলে কিছুক্ষণ, এরপর আসল কথা বলল। ওপাশ থেকে উত্তরে কিছুক্ষণ অনেকগুলো কথাই বলে তার ছপটা চলল। বলল, ওপাশ আম্মু, মনে তো হলো না তাদের মা মেয়ের মতো স্বাভাবিক সম্পর্ক আছে। থেকে কিছু বলে তাওরিদ বলল, তুমি খুবই চতুর আম্মু, আসল কথাটা বলে পাঠালেই পারতে। বলি হাসলো ক্ষীণ। ওপাশ থেকে হাসিরও স্বর এলো। সে বলল, রাখছি এখন, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। আর ব্যথার মেডিসিন নিয়েও মনে করে। সম্মতি দিয়ে কল কাটলো ওপাশ থেকে। তার দীর্ঘশ্বাস ছাড়লো। ফাল্গুনির গুমট গরম পড়েছে। মফস্বল এলাকায় ঝিঝি পোকার ডাকছে। শরীর থেকে শার্ট খুলে ফেলল। ঘরটিতে আধুনিকতা বলে কিচ্ছুই নেই। একটি খাট, আলনা আর মিরর রয়েছে শুধু। পুরোটা বাড়িতেও শৌখিনের ছোঁয়া সে পায়নি। প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া অপ্রয়োজনীয় জিনিস আসবাবপত্র নেই বললেই চলে। রুমের মেঝেতে টাইলস নেই, প্লাস্টার করা মেঝে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এই বাড়িটি। তৌকির শিকদারও সোনারগাঁও উপজেলার সামান্য কর্মকর্তা। সামান্য ইনকামই হয়তো এই বাড়িটি করতে পেরেছেন। প্রাতকালের পর রবির কিরণ ঝলমলিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে। কিচিরমিচির সরবে মুক্ত বিহঙ্গ বিহঙ্গিনীরা ছাড়তে ছাড়তে তাদের সাংসারিক আলাপ করতে চলেছে। কলরবে পূর্ণ যখন পরিবেশজন, তখন আড়মোড়া ভাঙছে তন্দ্রা। আড়মোড়া ভাঙার মাঝে তার বুকের কাছে কোমলতা কিছুর আভাস পেল। এই কোমলছতার পরিচিত উষ্ঠদয় হাস্যর রেখা ফুটল। দুহাতে আরো টেনে মিশিয়ে নিল অরিওকে। তার কোমল প্রাণটা। এতটা শান্তি তার জন্য। এমন শান্তি আজ এতগুলো বছর বয়সেও এসেও কোথাও পায় না। তার একমাত্র সঙ্গী অরিওকে চুমু এঁকে দিয়ে বলল, গুড মর্নিং মাই বেবি। অরিও উত্তরে ম্যাও ম্যাও করে উঠল। সে আবার শুধালো, কি হয়েছে সোনা? অরিও শুনে সেও আড়মোড়া ভাঙলো, হামি তুলল। এরপর ছাড়া পেতে চাইল। তন্ত্রা হাতের বন্ধন আলগা করতে সে বেরিয়ে এলো কাঁথার নিচ থেকে। তন্ত্রাও আর শুয়ে রইল না, উঠে বসল। বিছানার পাশে দেয়ালের সঙ্গে কাঠের তৈরি জানালাটি ছিটকিনি খুলে দিয়ে
ঘরটাকে উদাসিত করল। রোদ ঝলমলিয়ে বৃক্ষ গুলুমলতার ফাঁক ফোকর দিয়ে প্রবেশ করলো সকালের এই নিরতিশয় দীপ্তিমান নেত্র পল্লবে লাগতে টনটনিয়ে জ্বালা করে উঠল। সে চোখ জোড়া খিচিয়ে চেপে ধরল, আবার পিটপিট করে তাকালো। কিছুটা দূরে বড় একটি শিমুল ফুল গাছ, ফুলে ফুলে সেজে আছে গাছটি। কোকিলের আনাগোনা চলছে গাছে। সকালের সজীব রোদে কিরণ গাছটির রক্তরাঙা ফুলগুলোর উপর পড়ে আরো রক্তাভ রঙা লাগছে। কোকিল ডেকে উঠল তার নিজস্ব রবে, কুহু কুহু। কিঞ্চিত হাস্যোজ্জ্বল হলো বদন স্ট্রিটে। সে এবার বিছানা ছাড়ল, নেমে দরজা খুলল। অরিও ডিগবাজি খেলছিল আর বিছানার চাদরের কে উল্টো পাল্টো করছিল। তন্দ্রাকে তার গোল গোল চোখ দিয়ে দরজা খুলতে দেখে সে এক লাফে নিচে নেমে পড়ল। বিছানা পেছনে পায়ে পায়ে গেল তন্ত্রা বেরিয়ে দেখতে পেল সোফাতে তাওরিত আর তার বাবা বসে গল্প করছে। সামনে চা কফি নজরে এলো, হয়তো খাওয়া শেষ। তাওরিত তন্ত্রাকে বের হতে দেখে ওর দিকে নীলমণি দিয়ে অদ্ভুত দৃষ্টিতে চাইল। থতমত খেয়ে গেল আবার তন্ত্রা। ছেলেটার কি নজর দিয়ে টালমাটাল করার অদৃশ্য শক্তি আছে? তা না হলে এমন হচ্ছে কেন? তাওরিতাকে নিমিষের মাঝে পর্যবেক্ষণ করে নিল। এলোমেলো ছড়িয়ে ছিটে পড়া চুলে, রাতের টি শার্ট, প্লাজোতে সদ্য ঘুম থেকে ওঠা, ফোলা ফোলা নেত্রদয়, ফোলা উষ্ঠদয়, তৈলাক্ত বদন স্মৃতির রাজ্যের মায়া, যেটা তাওরিতের বক্ষ পিঞ্জরে আঘাত করল। আর সেটার সুযোগ নিতে এক চুল পরিমাণ বিলম্ব করল না দুষ্টু তাওরিত। নাটকীয়তার সঙ্গে সঙ্গে সে বুকের উপর হাতে ইশারায় বোঝালো, হায় मैं मर जाऊंगा। তন্ত্র মূর্তি খেপে গেল, চোখ পাকিয়ে নাক ফুলালো। তাওরিদের ঠোঁটে চাপা হাসি বহমান। কত বড় অসভ্য এটা! বাবার সামনে বসেও নিখুঁত পরিস্থিতিতে ফ্লার্ট করে চলেছে। একে তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড লেখা উচিত। নির্ঘাত রেকর্ড করবে। এই ইলেকট্রিক মিস্ত্রি পুরো ফাজিলের গোডাউন বোঝা হয়ে গেছে। একে বুয়েট কিভাবে চান্স দিল? ফ্লার্টিং শিখেছে নাকি পড়াশোনা করেছে? নকল টকল করে ইঞ্জিনিয়ার হয়েছে নাকি? একটাও বউ টিকবে না একটা। যার ফ্লার্টিং লেভেল হাই সে অসভ্য, চূড়ান্ত অসভ্য। উপরোক্ত বাক্যগুলো ভাবতে ভাবতে তাওরিতকে সে শাসানি দিল। তাওরিত ভাবলে শূন্য হেসে হেসে দিব্য বাবার সাথে গল্প করছে। তৌকির সাহেবের পিছে থাকা তন্দ্রা তিনি দেখলেন না। তন্দ্রা এই অসভ্য ইঞ্জিনিয়ার মিস্ত্রির সামনে থেকে যাবার জন্য থুপটা পা ফেলে ওয়াশরুমের দিকে গেল। এটা ডাইনিং এর সাথে অ্যাটাচড। তন্দ্রার রুমের সাথে অ্যাটাচড বাথরুম নেই। বাইরেতে একটা রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম, আর সেটা লিপি এবং তৌকির সাহেবের রুমের সঙ্গে। তন্দ্রা ডাইনিং এর পাশেরটা ইউজ করে। দরজা দেওয়ার শব্দে তৌকির সাহেব বুঝলেন তন্দ্রা। সেদিকে একবার তাকিয়ে আবার কথা শুরু করলেন। তাওরিত জানিয়েছে কিছুক্ষণ পরে সে চলে যাবে, তাই তৌকির সাহেব বলেন, ঠিক আছে বাবা, আর আটকাবো না তোমায়। আমি তো বের হব 9টার দিকে, একসাথেই বের হওয়া যাবে। তারা সম্মতি দিয়ে বলল, খালু যান চাঁদপুরে এবার আসেন। কিছুদিন পর থেকে তো রোজা, ঈদটা না হয় দেশের বাড়িতে করলেন। তৌকির সাহেব বিরস বদনে তাওরিদের পানে চেয়ে বলেন, কি যে বলো বাবা, সেখানে বাড়ি নেই তো দেশের বাড়ি কোত্থেকে আসবে? আর ঈদ করাটা তো ভাবাই যায় না। তাওরিত অনুযোগ করে বলা, কেন খালু যান, আমাদের বাড়িতে উঠবেন, সেখান থেকে ঈদটা করবেন। সমস্যা তো দেখছি না আমি। আপনি রাজি হলে বাবা নিজেও সব ম্যানেজ করবেন। চলে আসেন খালু যান। তৌকির সাহেব কিছুক্ষণ মৌনতা পালন করলেন, এরপর কাষ্ঠ কণ্ঠে বলেন, দেখি তোমার খালাম্মা কি বলেন, আর তন্দ্রাও রাজি হয় কি না। তাওরিত কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আপনাদের যেটা ভালো মনে হবে। এরই মাঝে লিপি সকালের খাবার তৈরি হয়ে গেল। একা হাতে রান্না করলেন। কাজের বুয়া নেই কোনো। ছোট সংসারের কাজ যা তিনি একাই করেন। লিপি খাবার টেবিলে সবটা এনে পরিবেশন করে ফেলে। গরম গরম গমের একটা রুটি, আলু ভাজি, ডিম ভাজি, রাতের দেশি মুরগি এবং গরুর মাংস, সেটা গরম করা, বেগুন ভাজি, সাদা ভাত, ডাল আর রুই মাছ বোনা। গ্রামের মেহমানদের আপ্যায়নের জন্য সেরা খাবার মেনু লিপি তৈরি করে ফেলেছেন। রান্নার হাত আছে বলতেই হয়। টেস্টটা বেশ
বলার মতন। তাওরিদ খেতে বসে প্রচুর প্রশংসা করলো। লিপি আপ্লুতে ফেটে পড়েছে, আরো বেশি বেশি তুলে দিতে লাগলো তাওরিদের পাতে। তাওরিদ মানা করার অবকাশ পেল না। প্রশংসা করেও যে বেকায়দায় পড়েছে তা হাড়ে হাড়ে টের পেল যখন রাতের মতো আবারও পেটে কিঞ্চিত পরিমাণ জায়গা থাকলো না। তন্ত্রা হাত মুখ ধুয়ে গিয়ে রুমে এসে চলে এসেছে। নিজেকে পরিপাটি করে নিল কিঞ্চিত। পরিপাটি বলতে টি শার্ট প্লাজো পরিবর্তন করে একটা প্রিন্ট সুতির 3 পিস পরলো। বাড়িতে মেহমান আছে, তার সামনে এসব কমফোর্টেবল ফিল আসছে না। তাওরিদ না থাকলে পরিবর্তনের কোনো নামই আসতো না। সারাদিন সে অমনই থাকে। সকালে কোনোদিন চুলের চিরুনিটা পর্যন্ত দেয় না। ফকিন্নি স্টাইল তার সারাদিনের বেশভূষা। নিজেকে কখন কোথায় ভাষায় জানাই থাকে না। শুয়ে বসে উপন্যাস পড়ে তার দিন যায়। এসএসসির পর আর পড়াশোনাটা হয়নি। আজ 2 বছর এভাবেই চলছে তার দিন। তাওরিদ খেয়ে তৈরি হয়ে নিয়েছে, আবার ফর্মাল বেশভূষা তার। ঘর থেকে বের হয়নি এখনো। তকি সাহেব ঘরে গেছেন খেয়ে, সাথে লিপিও। তন্দ্রা এই ফাঁকে খাবার খেতে এলো, সাথে অরিও ছুটে ফুটে এলো। এক লাফ দিয়ে টেবিলের উপর উঠে বসলো তন্দ্রার আগে। সে জানে এখন খেতে হবে। তন্দ্রা ওর কারবার দেখে মুচকি হাসি বলল, দুষ্ট অরিও। একদম তোমার মতো। আবারও সেই কণ্ঠস্বর। বিরক্তিতে চোখ মুখ সুকুঞ্চিত হলো ক্রমে। তাওরিদ নিস্তব্ধ প্রতিধ্বনিতে তন্দ্রার নৈকট্যে এলো। তন্দ্রা চোখ বন্ধ করে হাত মুঠো করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করে নিল। বলল, দেখুন। তোমাকেই দেখছি। তন্দ্রার স্বাভাবিক থাকার পণ সঙ্গে সঙ্গে ভঙ্গ হলো। বুঝল এই ঘাড়তেরা লোক তাকে স্বাভাবিক থাকতে দেবেই না। সে রাগিয়ে দিল, খিটমিটিয়ে বলল, এই, আপনি চাইছেনটা কি বলেন তো? এসেছেন আমাদের বাড়িতে মেহমান হয়ে, তো মেহমান হয়ে থাকুন না। আকবারই আমার পিছে কেন লাগতে আসছেন? হ্যাঁ, দেখতেই তো পারছেন আমি আপনার সাথে কথা বলতে চাইছি না, বিরক্ত হচ্ছি। কেনই বা হচ্ছ বিরক্ত? তৎক্ষণাৎ স্বাভাবিক স্বরে প্রশ্ন করলো তাওরিদ। তন্দ্রা এহেন প্রশ্নে নজর লুকানোর চেষ্টা চালালো। তাওরিদ দেখলো তা। তাওরিদ আবার বলল, বলো, কেন এমন বিরক্ত হচ্ছ তুমি? কেন স্বাভাবিক নিচ্ছ না সব কিছু? কেন কথা বলতে এতটা অনীহা তোমার? তন্দ্রা হিসিয়ে বলে উঠল, দেখুন। সমস্যা ঠিক কোথায় তোমার? এত দেখা দেখিতে কেন আসছো তুমি? দেখা দেখির পরবর্তী ধাপগুলো মোটেও তোমার জন্য সুখকর নয়। তন্দ্রার চোখ কপালে উঠল। বড় বড় চোখে তাওরিদকে দিকে তাকালো। তাওরিদ পুরোটা নির্বিকার। তন্দ্রা কিছু বলতে নিবে। তাওরিদ বলল, ইয়োর ডার্টি মাইন্ড। আমার বলার মানে তোমার ভাবনার মতো না। এখন আমার প্রশ্নের উত্তর করো। তন্দ্রা আর পারছে না, সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, আপনার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আপনি এখন আমার চোখের সামনে থেকে যেতে পারেন। আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছে। খুবই স্বাভাবিক স্বরে বলার চেষ্টা করলো তন্দ্রা, তবুও স্বাভাবিক ভাবে বলতে সফল হলো না। তাওরিদ সেটাও অবলোকন করলো। সেও স্বাভাবিক স্বরে বলল, আমি কে জানো তুমি? তাওরিদ খন্দকার। হুম, সম্পর্কে কে জানো? তা জেনে আমি কি করব? আমার জেনে কাজ নেই। আপনি আসতে পারেন এখন। বলে বসতে নিবে। তাওরিদ বলল, আমার মা তোমার মায়ের মামাতো বোন এবং ক্লোজ বান্ধবী। বিদ্যুৎ বেগে ঘুরে তাকালো তন্দ্রা। স্বাভাবিকতা ক্রমেই তাকে ঘিরে ধরল। চোখ মুখ রক্ত লাল হয়ে উঠল, চোখের কার্নিশ উপচে পানি আসতে লাগলো। হাত পা শরীর কম্পনময় হলো, খামচে ধরল পরনে জামা। নিঃশ্বাসের গতি দিক বেদিক ভুলা ঘন ঘন উচ্ছ্বাসে মুখের রদ বদল ঘটেছে। তাওরিদ সবটা দেখছে। এমন অবস্থা দেখে সে সত্যি আশ্চর্যিত হতে লাগলো। তাওরিদ তৎপর হয়ে মৃদুস্বরে বলল, তন্দ্রা, আর ইউ ওকে? কি হচ্ছে তোমার? এমন করছো কেন? ক্লেম ডাউন, স্বাভাবিক হও। তন্দ্রা, তন্দ্রা। তন্দ্রার কপাল বেয়ে পানি পড়তে লাগলো। তল পেটের কিঞ্চিত উপরে চেপে ধরল। বড় বড় নিঃশ্বাস টানছে আর ফেলছে। কিঞ্চিত ঝুঁকে বলে উঠল, না না, ও আমার মা না। একদম আমার মা বলবেন না। আমার মাও না। বলতে বলতে চোখ পুরো বুঝে গেল। টালমাটাল খেয়ে কাঠের চেয়ারে ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে পড়ে যেতে নিল মেঝেতে। কাল বিলম্ব না করে তাওরিদ সঙ্গে সঙ্গে ধরে নিল। এক ঝটকায় বুকের সাথে ধরল। তন্দ্রার মুখটা গিয়ে বাড়ি লাগলো তাওরিদের বুকের সঙ্গে। তাওরিদ বাম হাত দিয়ে
পিঠের উপর দিয়ে বাহু সমেত জড়িয়ে ধরেছে, আর ডান হাত তন্ত্রার মাথাটা ধরে বুকের সাথে চেপে ধরে যে বিস্ময়ে তাওরিদ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে গেল। এরপর তন্দ্রাকে ক্রমাগত ডাকতে লাগলো। তন্দ্রা, তন্দ্রা, এই কি হলো তোমার তন্দ্রা? এদিকে তন্ত্রা অজ্ঞান। অভিজ্ঞতা থেকে বুঝলো হাইপার টেনশন সাথে প্যানিক অ্যাটাক। সে ঘরে থাকা তৌকির, শিকদার আর লিপিকে ডাকতে লাগলো। আশ্চর্য, বাবারও মেয়ের প্রতি কোনো খেয়াল নেই। এ কেমন পিতা! তাওরিদকে ক্রমই অবাক করেছে সবটা। ডাকাডাকির পর তৌকির সাহেব ঘর থেকে ছুটে এলেন। মূলত তাওরিদের এমনভাবে ডাকার নিমিত্তই ছুটে আসা। পেছনে পেছন লিপিও এলেন। এসেই দেখলেন তন্ত্রা অজ্ঞান অবস্থায় তাওরিদের বুকে, চোখ মুখ অস্বাভাবিক করে নিলেন। কিঞ্চিত দূরেই তিনি দাঁড়িয়ে। তৌকির সাহেবের মাঝে খুব বেশি ভাবাবেগ না হলেও কিঞ্চিত দেখা গেল। সে কিঞ্চিত থেকে প্রশ্ন করলেন, কি হয়েছে ওর? জ্ঞান হারিয়েছে। থেমে বললাম। ওকে ধরেন খালুজান, জ্ঞান ফেরাতে হবে। তাওরিদের কথায় এগিয়ে এসে ধরলেন। লিপি নিজের স্থানে দাঁড়িয়ে তাওরিদ সেটাও দেখল। সেদিকে মনোনিবেশ না করে জ্ঞান ফেরাতেই উদ্যত হলো। কিছুক্ষণের চেষ্টাতে জ্ঞান ফিরল তন্ত্রার। মধ্যাহ্নের ভাবসা গরম প্রকৃতিতে বিরাজমান। দুর্বল চিত্ত এবং দেহ নিয়ে তন্দ্রা চোখ মেলে চাইল। শরীরে কাঁথা থাকায় ঘেমে উঠেছে। দুর্বল হস্তে তা শরীরের উপর থেকে সরিয়ে দিল। প্রশমিত ঘর জুড়ে বিরাজ করছে। মাথার উপরে যান্ত্রিক পাখাটি চলছে না, হয়তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। পাশে জানলা দিয়ে একটু একটু সমীরণ প্রবেশ করেছে। শয়নরত অবস্থাতে মাথা ঘুরে দেয়ালের দিকে তাকালো। দেয়াল ঘড়িটাতে বেলা 12:45 জানান দিচ্ছে। সকাল থেকে না খেয়ে এসে পেটে খিদের চাপ অনুভব হলো। তবু খাবার খাওয়ানোর প্রয়োজন মনে করেনি কেউ। ডেকে তুলে খাওয়ানো যেত নাকি? সকালে জ্ঞান ফেরার পরে ঘরে এনে রেস্ট করতে দেওয়া হয়। এরপর কখন ঘুমিয়ে গেছে জানা নেই। সকালের স্মৃতি গেটে মনে পড়লো তাওরিদ বলেছিল খাইয়ে ওষুধ খাওয়াতে, এরপর সে চলে যায়। সে গেলেও তার আর খাওয়া হয় না। হবে বা কী করে? কারো ঠেকা পড়েছে নাকি তাকে তুলে আদর করে খাওয়াবে? কান্না পেল হাঁপুড় দিয়ে। বুকের ভেতর ফেটে যেতে চাইল। বক্ষ পিঞ্জর ভার হয়ে আসছে। যন্ত্রণা ফেটে যাবে যেন। তমসার নীল যন্ত্রণার হাবুডুবু খেতে লাগলো নেত্র জোড়ায়। ঘোলাটে হয়ে উঠল এই বদ্ধ ঘর। চোখটা আবেশে বন্ধ করতে গড়িয়ে পড়ল তা কপালের কার্নিশ বেয়ে। কিছুক্ষণ দুঃখগুলো ভাসিয়ে নীরব রইল। চোখ জোড়া মুছে নিয়ে উঠল, বসল। সঙ্গে সঙ্গে মাথা চেপে ধরল। মাথায় যেন পাথর চাপানো হয়েছে। চোখের মাঝেও টনটন করে উঠল, সাথে পেটেও। পেট খামচে ধরল আবার। চোখ মুখ খিচিয়ে কিছুক্ষণ বসে রইল। স্বাভাবিক হয়ে আশেপাশে নজর দিল। অরিও ফ্লোরে ঠান্ডা সানে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ওর ওভাবে শোয়া দেখে নিষ্প্রাণ হাসলো তন্ত্রা। শুকিয়ে থাকা মুখে বিছানা ছাড়লো। খুলে যাওয়া চুলগুলো হাত খোপা করলো। এত বড় বড় চুলে খোপা করতে বিরক্ত লাগে। ঝিমঝিমে মাথা নিয়ে দুর্বল শরীরটা টেনে ঘরের বাইরে বের হলো। বাইরে কেউ নেই, যা বোঝার বুঝলো। এগিয়ে ওয়াশরুমে ঢুকলো। একেবারে গোসল করে বের হলো। মাথাটা একটু পাতলা লাগছে। গোসল করে খাওয়ার চিন্তা করলো। ভাবনা অনুযায়ী টেবিলে এসে বসলো। অরিও দৌড়ে এসেছে। সকাল থেকে সেও না খেয়ে হয়তো। ইনোসেন্ট মুখে ফ্যালফ্যাল করে তাকিয়ে সেটাই জানান দিচ্ছে। এই অবলা প্রাণীটাও বোঝে তার মনিবের খাওয়া না হলে তারও খাবার জোটে না। সেই উঠতে অরিওকে খাবার তুলে দিয়ে নিজেও খেতে বসলো। সাদা ভাতের সাথে ডাল তুলে নিয়ে বেগুনের চাক ভাজি আর এক পিস মাছ নিয়েই মাত্রই মুখে এক লোকমা খাবার তুলে নিতে শ্রবণ করলো। শেষ হলো তাহলে নাটক? পা থেকে পুরো মাথা অবধি জ্বলে উঠল। খাবার মুখে করে নিয়ে দাঁতে দাঁত পিষল। কোনো রকম খাবারটা চিবে কটাক্ষ স্বরে জবাব দিল, কাউকে নাটক দেখিয়েছি আমি, নাকি দেখতে বলেছি? দেখানো কেন লাগবে? নাটকের ঠেলায় তো ঢলাঢলি শুরু করেছিলি। নিজে যেমন ঢলাঢলি করে দাসী থেকে রানী হয়েছিলেন। সঙ্গে সঙ্গে রক্তিম হলো লিপির মুখ। তাতে দাঁত চেপে ধরাতে চোয়ালদয় হলো শক্ত। এদিকে তন্দ্রা দৃঢ় চোয়ালে খাবারের প্লেটের দিকে তাকিয়ে। লিপি ঘর কাঁপানোর স্বরে বলে উঠল, তোর সাহস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই, তার থেকে দ্বিগুণ রবে তন্দ্রা চেঁচিয়ে উঠল। ওরিও অবধি চমকে উঠল। সেও খাবার খাওয়া বন্ধ করে চুপ করে বসে রইল।
এখন এই ঝগড়া তাকেও দেখতে হবে, যেটা রোজকার অভ্যাস তার। তন্দ্রা কঠিন এবং জেদি স্বরে বলা, একদম আমার সাহস দেখাতে একদম আমার সাহস দেখাতে আসবেন না। আমার সাহস কতখানি দেখাতে একটু কাল বিলম্ব করব না। যান, দূরে সরেন। ঘৃণাতে পাক আসছে আমার। খাবারটাও অরুচিতে খেতেই চাইছি না। লিপি গটগট পায় নৈকট্যে এলো। তন্দ্রা পারে না আরো দূরে সরে। লিপি রোশানলে রক্তিম চোখে মুখে নিরেট স্বরে বলে, এই বেহা, তোর এখন ঘৃণা করছে না? আমার রান্নার খাবারই তো গিলছিস। চাকরানির হাতের খাবার খেতে ঘৃণা লাগে না আমার। বলেই মুখে লোকমা তুলল। লিপি আরো রোজবৃষ্ট হলেন, জোরে জোরে শ্বাস ফেলে ফুঁসতে লাগলেন। তন্দ্রা বুঝে পৈশাচিক আনন্দ পেল ভেতরে। লিপি হাত তুলতে যাচ্ছিলেন, তন্দ্রা বলে উঠল, একদম না। আমার হাতও যে থেমে থাকবে সেটা ভাবা বোকামি। তৌকির শিকদারের রক্ষিতা নামক স্ত্রী ওই সুন্দর কোমল হাতটা অকেজো করতে মায়া তো দূরে থাক, আমার দুবার ভাবতে হবে না। থেমে আবার বলল, তখন তৌকির শিকদার সহ্য করতে পারবে তো, নাকি তার প্রতি সুন্দরী রক্ষিতা স্ত্রীর হাত অকেজো করার দায়ে শাস্তি স্বরূপ আমার ৩০২ ধারার ফাঁসির দাবি জানাবে? লিপি আর পারল না, এবার অশ্লীল ভাষায় বলে উঠলেন, চোপা এত বেড়েছে, চোপা একদম পিষে দেব। নিজেকে সংবরণ কর। আর ভাত মুখে ঢুকলো না তন্ত্রার। নিকটে দাঁড়িয়ে থাকা এই দুর্বৃত্ত মহিলা আর ভাত মুখে ঢুকলো না তন্ত্রার। নিকটে দাঁড়িয়ে থাকা এই দুর্বৃত্ত মহিলার স্বেচ্ছারতার পরিচয় দিল। সব থেকে বড় কথা, তার মাকে গালি দিল। সে একটুও চুপ থাকতে পারল না। বিদ্যুৎ বেগে ঘুরে তাকালো এতক্ষণ পর এই কদর্যপূর্ণ দুর্বৃত্ত মহিলাটির দিকে। নেত্রকারণী সত্যিম শানিতা রোষাগ্নির ক্রোপে কাঁপছে শরীর। ভয়ঙ্কর রূপে কিচিত লিপি ধাক্কা খেলো, তবুও টলল না। আগের ন্যায় দাঁড়িয়ে রইল। তন্ত্রা বলে উঠল, খারাপ আমার মা ছিল নাকি আপনি নিজে? হ্যাঁ, আর পতিতাই বা কে? এত কিছুর পরেও নোংরা শরীরটা যে এই বাড়িতে স্থান পেয়েছে সেটাই তো ৭ জনমের সৌভাগ্য। কথার তীর দিয়েও যে জব্দ করা যায় সেটা এই মুহূর্তে লিপিকে দেখলেই বোঝা যাবে। নিশানার তীর সঠিক জায়গায় ছুঁড়ে চুপ থাকলো তন্ত্রা। লিপি রাগে উত্তপ্ত শিকা হয়ে উঠেছে ক্রমে। দাউ দাউ করে জ্বলতে জ্বলতে আর এক মুহূর্ত দাঁড়ালো না, স্থান শূন্য করল। তন্ত্রা সেদিকে তাকে শ্লেষাদক বাঁকা হাসল। রাতে আবার শুরু হবে সে জানে। তৌকির সাহেব এলেই নালিশ দেবে, ন্যাকা কান্না করবে। অতঃপর তৌকির শিকদারও মেয়েকে শাসন করতে তৎপর হবেন। জ্ঞান ভাণ্ডার যথেষ্ট আছে পিতার কাছে, যা নিজের জীবনে কাজে লাগাননি। কাজে লাগালে কি তার জীবন তমসায় আবৃত হয়? তন্ত্রা খাওয়া সম্পূর্ণ করলো। তন্ত্রাকে পুনরায় খেতে দেখে অরিও খাওয়া শেষ করলো। এতটা বুদ্ধিমান অরিও। তন্দ্রা খেয়ে অরিওকে নিয়ে ঘরে চলে এলো। এসে ঔষধের গাদা নিয়ে বসল। জীবনটা তার আর শেষ হলো কই? ঔষধ খেতে খেতেই বিরক্তিতে কোনো দিন বাদ দিয়ে রাখে, কিন্তু পেটে সহ্য হয় না। ঠেলায় পড়ে আবার খেতে হয়। ঔষধ খেয়েই ঘরের পেছন দিয়ে ছোট্ট সরু বারান্দা আছে। দরজা খুলে সেখানে এসে দাঁড়ালো। বসন্তের বাতাস চনমনে করে তুলল চিত্তটি। কিছুক্ষণ আগেই যে যুদ্ধ ঘটলো সেটা রেশ মাত্র তার মুখে নেই। আপন মনে এসে টুলের উপর বসল। বারান্দাটা থেকে রাস্তা দেখা যায়। গ্রামের পথের পিচ ঢালা কংক্রিটের রাস্তা। ভ্যান, রিক্সা, অটো আরও কিছু যানবাহন চলাচল করে। বাড়িটার ডান পাশে খোলা মাঠ, সেখানে ছোট বড় ছেলেমেয়েরা খেলে। বিকেল হলে, এখন দুপুর বলে ফাঁকা। বিকেলে এই সময়টা ওই ছোট্ট ছেলে মেয়েদের খেলা দেখেই কাটে তার। অরিও পেট ভরে খেয়ে এখন তন্দ্রা শরীরের সাথে শরীর ঘষছে। কোমল শরীরটা পাজা কোলে তুলে নিজের কোলের উপর তুলে নিল। অরিও সাথে খেলছে আর গল্প করছে। অরিও তন্ত্রার আদর পেয়ে আনন্দিত, আরো গদ হলো। মাথা তন্ত্রার বুকের সাথে ঘষতে লাগলো আর মুখে মাও মাও করল, শব্দ করতে লাগলো। তন্ত্রা বিরাস বদনে রয়েছে। সে নিজের অভ্যন্তরের কথাগুলো অরিওকে বলে হালকা হতে লাগলো। অরিও শুধু শুনতেই পারে, কোনো সমাধান বা উত্তর কোনোটাই দিতে পারে না। যদি পারত তাহলে বোধহয় তার এই মনিব নামক অসহায় মেয়েটি
দৃশ্যটা আগেই খোঁচাত। রাজধানীর বিলাসবহুল প্রতিষ্ঠানের অফিস রুমে বসে আছে তাওরিদ খন্দকার। প্রতিষ্ঠানটির মালিক তার মামা। মায়ের কথায় মামার প্রতিষ্ঠানেই তাকে আসতে হয়েছে। মামাও প্রতিভাবান ভাগ্নিকে অন্য কোথাও ছাড়তে রাজি ছিলেন না। বাংলাদেশি ইঞ্জিনিয়ার হয়ে দেশের বাইরে গিয়ে ব্রিটিশদের হয়ে কাজ করা তিনি মানতে পারেননি। তাই বুয়েট থেকে বের হতেই নিজের ইন্ডাস্ট্রিতে নিয়ে নিয়েছে। তাওরি তো ভালো কিছু পেয়ে আর নাকচ করতে পারেনি। হাতে ফোন নিয়ে মায়ের কাছে কল দিল। মা যা যা জানতে চাইলেন সবটা বলল। কিছুক্ষণে মা ছেলের খোঁজ গল্প চলল। এরপর লাঞ্চের সময় হলে কথার ফাঁকে হাত ঘড়ির দিকে নজর বুলিয়ে মাকে বলল, আম্মু, ইটস লাঞ্চ টাইম, গিয়ে লাঞ্চ করে নাও, আমাকেও বের হতে হবে। ওপাশ থেকে বাক্য এলো, যা খেয়ে নে, আমিও রাখছি। আর দেখে শুনে থাকবি, ছুটি পেলে চলে আসিস। আচ্ছা বাবা, আসবো। তুমি এতটা সেনসিটিভ কেন আমার উপর আম্মু? এটা কেমন কথা? মা একমাত্র ছেলের উপর সেনসিটিভ হবে না? তোমার আরো 2টা মেয়ে আছে আম্মু। ওদের উপরও সেনসিটিভ। বেশি না বুঝে এখন খেতে যা, ফাজিল ছেলে। বলেই ফোন কেটে দিলেন আফিফা বেগম। তাওরিদ হেসে ফেললেও মায়ের সাথেও দুষ্টুমি করা বন্ধ দেয় না সে। গ্রাম বাংলায় প্রচলিত প্রবাদ আছে, মা না থাকলে বাপ হয় তাওই। তো প্রবাদ বাক্যটির যথাযথ আছে বলেই হয়তো প্রচলিত একটি বাক্য। এই প্রচলিত বাক্যটি তন্দ্রার সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। মা মারা যাওয়ার পর বাবা হয়েছে পর। এরা ছাড়া ছাড়া সম্পর্ক, একই ছাদের নিচে থেকেও তার উপর বাপের করা জঘন্য কর্মের সাথে পরিচিত হবার পর থেকে এবং বোধজ্ঞান হবার পর থেকে নিজেকে সে নিজেই গুটিয়ে নিয়েছে বাবার থেকে। শক্ত খোলসে আবৃত করে নিজেকে সর্বস্ব ঢেকে রেখে বাবা নামক শব্দটি তার কাছে অপরিচিত। সেখানে কোমলতার কোনো ছায়া নেই। মেয়েদের কাছে বাবা নামক শব্দটির ব্যাখ্যা হয় বিভিন্ন রকম। সম্পর্ক হয়তো মিষ্টি মধুর, আহ্লাদিপনার, আদরের। হয়তোবা অনেক মেয়ের কাছে তার বাবা সুপার হিরো আর মেয়ে বাবার কাছে রাজকন্যা বলে আখ্যায়িত। ব্যাখ্যা একজনের কাছে এক এক রকম, কিন্তু তন্ত্রের কাছে সেগুলোর মধ্যে একটাও পড়ে না। তার কাছে তার বাবা সুপার হিরো, আর না সে বাবার কাছে রাজকন্যা। কোনোদিন ছিল কিনা সেটাও জানা নেই। কোনো আহ্লাদিপনার সম্পর্ক বাবার সাথে নেই, আর না আছে মিষ্টি মধুর আদরের সম্পর্ক। তোকে শিকদার মেয়েকে কখনো বোঝার চেষ্টাই করে না, তাই তন্ত্রার বাবার কাছেও নিজেকে প্রকাশ করে না। এই রকমই চলে আসছে বছরের পর বছর, যেটা এখন অভ্যাসে দাঁড়িয়েছে মৌনতা, কঠোরতা অভ্যাস। মেয়ের প্রয়োজন হলে সম্বোধন ছাড়া প্রয়োজন প্রকাশ করে, আর বাবাও কেন লাগবে, কি করবে, কি হবে প্রশ্ন বিনয় এনে দেবে। হয়তো মেয়েকে তিনি দায়িত্ব ছাড়া মর্মত মেয়ে দেখেন না, বুকে আগলে নিয়ে দেখেন না যে মেয়েটা মা বিনা কেমন করে দিন কাটায়, একটা একা নিঃসঙ্গ কেমন কাটে তার দিন। কখনো প্রশ্ন করেন না সেসব। তিনি বোধহয় জ্ঞাতই নন সেসবে। তন্দ্রা নিজে একা খেতে অভ্যাস তৈরি করে নিয়েছে। বাবাও কখনো বাড়িতে ফিরে সুধান না খেয়েছে কিনা, কখনো এটা বলেন না খেয়েছো তো, কি হয়েছে, এসো আবার পুনরায় আমার সঙ্গে খাবে, আমি তোমাকে খাইয়ে দেব, কিংবা তোমার খাওয়া আমি নিজের চোখে দেখব। খবরই কখনো নেন না। আবার এই সকল বাক্য ব্যয় বিলাসিতাই কেবল। মা বিনা বাবাটা যদি আদরের বুকে টেনে বড় করত, তবে কি সে এতটা বদমেজাজি এবং নিঃসঙ্গীভুক্ত? আর না নিজেকে লোক সমাগম থেকে দূরে রাখত। ছোট থেকে একাকিত্ব যার সঙ্গী, সে সমাজের সাথে মিশবে কিভাবে, বুঝবে কিভাবে সমাজের মর্ম? জীবনে কখনো স্কুল কলেজ বন্ধুটিও করেনি। প্রয়োজনে কারোর সাথে কথা বললেও কেউ বন্ধু হয়ে ওঠেনি। ছোট থেকে যে একাকিত্ব অভ্যস্ত, সেও একবারই বন্ধুদের হাত এগিয়ে দেয়নি। এছাড়া ছোট থেকে একা থাকতে থাকতে তন্ত্রার অতিরিক্ত খিটখিটে মেজাজ, জেদ, রাগ আরোই কারো সংস্পর্শে যেতেই দেয়নি। এই জন্যই বাড়ি বলো আর বাইরে সে সর্বদাই নিঃসঙ্গ একাকে। ভাবনাতে ডুবে থেকে অতীতের কালো অধ্যায় হাততে গিয়ে চোখ থেকে আপনা আপনি টুপটুপ করে অশ্রুকণা গড়িয়ে পড়েছে। নিজের করা কাজে নিজেই অনুতপ্ত হচ্ছে। গতকাল তাওরিদের সাথে খারাপ আচরণের এখন ভোগাচ্ছে। মেয়েটা এমনই করে ফেলে, পরে পস্তায়, কিন্তু একটি জায়গায় সে সর্বদা দাম্ভিকতা বজায় রাখে, আর সেটা
ওই লিপি নামক মহিলাটির সঙ্গে, যার জন্য আজ তার জীবন বৈচিত্র্য কেবল কালো একটি অধ্যায়। গোধূলির আলো জড়িয়ে অম্বির অগ্নিশিখা, রক্তিম আভায় ছেয়ে গেছে পশ্চিম আকাশ। সূর্য তার নিজস্বতা হারিয়ে এখন ডুবন্ত। সারাটা অপরাঞ্জ বারান্দাটায় কাটিয়ে দিল তন্ত্রা। ওরিওকে নিয়ে সেও উঠে পড়ল ভেতরে, এসে উদ্ভাসিত করল ঘর। ঘর থেকে বের হয়ে কিছু কথা কানে এলো, আর যা আজ দুপুরের ঘটনা। পিতার কানে তুলছেন ওই দুর্বৃত্ত মহিলা। প্রলম্বিত শ্বাস নির্গত করে টেবিলের দিকে গেল, গ্লাসে পানি ঢেলে পান করলো। এরপর এক কাপ চা বানাতে উদ্যত হলো। চা করে মাত্র রান্নাঘর থেকে বের হয়ে নিজের ঘরে দিকে যাচ্ছিল, সে সময় তৌকির শিকদার বেরিয়ে এলেন। বাবা মেয়ের চোখাচোখি হলো। তন্দ্রা একটি শানিত নজর দিয়ে পুনরায় ঘরে ফেরার জন্য পা ফেলবে। তৌকির সাহেব বললেন, এমন ব্যবহার কেন করো তুমি? আমার থেকে কৈফিয়ত নিয়ে কি করবেন আপনি? কথার পিছনে কাট জবাব। তৌকির সাহেব হৃদয় সুকিঞ্চিত করে স্বাভাবিক স্বরে আবার বললেন, জেদ ছাড়ো, উত্তর করো। যে আপনার কানে কথা তুলেছে তার থেকে উত্তর নিন, আমি বাধ্য নই। আস্ফালিত স্বরে বলে পা ফেলেও আবার থেমে তৌকির সাহেবের দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, ন্যাকা কান্না করে আপনার কান ভাঙাতে পেরেছে, আর নিজের আসল চরিত্রের বিশ্লেষণটা দিতে পারেনি। এতক্ষণ লিপির উপস্থিতি ছিল আড়ালে, এবার প্রকাশ্যে এসে পেছন থেকে বলে উঠলেন, দেখছো দেখছো তুমি কতটা বেহায়া মেয়ে তোমার, এভাবেই ঝগড়া করে সারাদিন, একটা কথা তো শুনবেই না, সাথে কিছু বললেই তর্ক করবে। তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল তন্দ্রা, মাথাটা কিঞ্চিত কাত করা আর হৃদয় সুকুঞ্চিত। তাকিয়ে থেকে দৃঢ় স্বরেই বলে উঠল, ড্রামায় ভিলেনের রোল প্লে করছেন তো ভদ্রবেশী, ভালো মানুষের নাটক কেন দেখাতে হবে? সিম্পাথি তো অন্যভাবেও নেওয়া যায়, বিশ্বাস করেন। একটুও মানাচ্ছে না আপনাকে, ভিলেনই পারফেক্ট পারফরমেন্স হয়। লিপি বেগম ফুঁসে উঠলেন। দাঁত দাঁত বাড়ি দিতে কটমট শব্দ হলো, কিন্তু বাহিরে প্রকাশ করল না। স্বামীর কাছে ভালো থাকতে হবে তো। তৌকি সাহেব নির্বিকার ভঙ্গিতে বললেন, লিপি, এখান থেকে চাও। লিপি শোনো না, মেয়েকে কি কথা বলবে তারপর শুনতে হবে। চন্দ্রা আর দাঁড়ালো না। কয়েক পা ফেলার পর তৌকির সাহেব বললেন, দাঁড়াও, একটি জরুরি কথা আছে। তন্দ্রা না চাইতেও দাঁড়ালো, কিছু একটা সুপ্ত আশা নিয়ে। বাবার দিকে না তাকিয়ে কান খাড়া করে রাখলো। তৌকির সাহেব কোনো ভনিতা ছাড়াই বলেন, চাঁদপুরে যাবার চিন্তা করছি, যেতে চাও তুমি? ভেতরটা জ্বলে উঠল। কি আশা করেছিল আর কি শুনল? ভাবলো হয়তো বাবা তার শরীর কেমন আছে সেটা জিজ্ঞেস করবে, ওষুধ নিয়েছে কিনা জিজ্ঞেস করবে, কিন্তু হায়, সে ভুলেই যায় বারবার। বাবা যে তার থেকেও নেই, সবই ধরা ছোঁয়ার বাহিরে। সেইখানে আশা কি করে করে সে? চোখের অশ্রু লুকিয়ে নিজের কঠোরত্ব ধরে রাখল। বুকের কাটার ন্যায় বিদ্ধ হওয়া নীল ব্যথাগুলোর গলাৎক্ষরণ করে নিল। এরপর নিরেট স্বরে না করতে গিয়েও যেন একটু থামল। কি মনে করে যেন রাজি হলো বলল, যাব। বলে আর দাঁড়ালো না সে। ঘরে চলে গেল। লিপি চোখ মুখ কুচকে অস্বাভাবিক করে তোল। তৌকির সাহেব আর কোনো কথা বললেন না। তিনি বেরিয়ে গেল ঘর থেকে। রাতের ব্যস্ত ঢাকা শহর যানজট যেন রাত্রিও মানে না। তাওরিদ তাদের অ্যাপার্টমেন্টের গার্ডেনের টেরেসে দাঁড়িয়ে আছে, সাথে আছে 4টা বন্ধু। এই অ্যাপার্টমেন্টটিতেই ওরা 3 বন্ধু থাকে, যাদের বাড়ি ভিন্ন জেলায়, আর 2টা বন্ধু ঢাকারই নিজেদের বাড়িতে থাকে। আজ একটা বন্ধুর ব্রেকআপ হয়েছে, তাই ড্রিঙ্কস পার্টির আয়োজন করেছে বাকি বন্ধুরা। ট্রিট হিসেবে সব খরচ ছ্যাঁকা খাওয়া বন্ধুটির। প্ল্যান করে চলে এসেছে তাওরিদ অ্যাপার্টমেন্টে। ফাটা বেলুনের মতো করে বসে আছে ছ্যাঁকা খাওয়া বন্ধুটি রোজে। তাকে নিয়ে সব হাসি আওড়াচ্ছে ওরা। বেচারা ভালোবেসেছিল বেশ মন থেকে, কিন্তু মেয়েটা ছিল প্লেগার। এটা অবশ্য আর বন্ধুরা বলেছিল, কিন্তু প্রেমী মজে একেবারে রোমিও হয়ে সব তুচ্ছ তাচ্ছিল্য করেছিল রোজে। সেই সবই এখন বলা গাওয়া করেছে আর হাসি ওড়াচ্ছে সবাই। বন্ধুদের হাতে সব ককটেল, মকটেল, রেড ওয়াইন, হুইস্কি। তাওরিদ অবশ্য ককটেল হুইস্কিকে নাই ঘরে সর্বসময়, তবে সফট ড্রিঙ্কসের মাঝে কয়েকটা চলে, এই জন্য মকটেল তার হাতে।
রচি আর নিতে না পেরে তাওরিদের উদ্দেশ্যে বলল। তাওরিদ ঘুরে তাকালো, দৃষ্টি তার বাহিরের পানে শূন্য ছিল। গার্ডেন ট্যারিস্টির বেশ বিলাসবহুল এবং বৃহত্তকার। এগিয়ে এসে কাউচের ওপর বসল। সামনের কাচের সেন্টার টেবিলের উপর থেকে মকটেলের বোতল তুলে আরেকটু ঠেলে নিল। বোতল রেখে কয়েকটা পাকোড়া তুলে একটি মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল। কি বলতাম? অমনি সবাই ওহো করে হেসে উঠল। রচি অসহায় লুকে আবার তাকিয়ে রইল। তাওরিদের পরনে অ্যাশ কালার ট্রাউজার আর সামনে ভি কাট ব্ল্যাক কালার টি শার্ট। বুকের কাজটায় বেশ আকর্ষণীয় লাগছে। গলার অ্যাডমাস অ্যাপেলটি তাওরিদের একটু বেশি। পাকোড়া চিবানোর জন্য সমান তালে নাড়াচাড়া করছে। পাশ থেকে বন্ধুরা সায় পেতেই আরো পেঁচাতে লাগলো। তাওরিদ মুচকি হেসে নিয়ে বলল। এবার থামো, বেচারা কান্না করে দেবে কখন। আবার হেসে ফেলল সবাই। রচি রেগে বোম হয়ে বলল। রচি বাড়ির ঢাকাতে রচির কথা শুনে চোখ মুখ ছোট ছোট করে রাফি নামে হ্যাংলা পাতলা বন্ধুটি বলে উঠল। এ ভাই তারু। অমনি পাশে থাকা তাওরিদ ওর মাথায় চাটি বসিয়ে দিল। কারেকশন করতে থমক দিয়ে বলল। ডোন্ট কল মি তারু, কতদিন ধরে বলবো আর? তাওরিদের কথা শুনে রিহান বন্ধুটি ওর মাথায় চাটি মেরে বলল। শালা প্রতিবন্ধী তাওরিদ, সম্পূর্ণ বলতে না পারলে রিদ বলতে পারোস না আমাগো মতো? রাফি চেতে উঠে বলল। এই শালা, তোর কোন দিক দিয়ে মনে হয় আমি প্রতিবন্ধী? আর তোরা শালা বুঝবি কি তারু ডাকটা কতটা কিউট? আমি তো ওরে ভালোবেসে আদরে ডাকি তারু। মুখ ছোট ছোট করে তাওরিদ ছিঁড়ে এল। এইটাকে হাজার বলেও হয় না। রিহান বলল। ওলে আল্লাহ লে, এই প্রতিবন্ধী শালা, তুই আলগা পিড়ি দেখাইয়া তারু ডাকোস, সেইটা বুঝি না আমরা? সাব্বির বন্ধু থামিয়ে বলল। থাম ইডিয়েটগুলা, এখন তোরা ঝগড়া বন্ধ করে আগে এই শালার বিচার কর। ও আমাকে কইলে আমরা বউ বিনা মরবো। এত বড় অভিশাপ ও পাগল হইয়া কইল নাকি মাতাল হইয়া কই? প্রীতম বন্ধুটি বলল। শালা মাতাল হইয়া কইছে, সেকা খাইয়া বেদনার ঠেলায় বেশি গিলা নিছে। তাওরিদ বাঁকার স্বরে বলল। বউ না জুটলে ওর বোন দিবে তোদের একটা করে, সো চিল। চিন্তা করে নিজেদের শুকাস না। আবার হাসলো সবাই। রচি ফ্রু কুচকে বলল। তাওরিদ এক পলক তাকালো রচির দিকে, যেটা রহস্যময়। বাকি বন্ধুরাও খেয়াল করলো সেটা। ফ্রু কুচকে চেয়ে রইল। তাওরিদ এবার রহস্য করে হাসলো, কোনো উত্তর করলো না। হাতের গ্লাসে চুমুক দিয়ে সেটা রেখে কাউচে শরীর ছেড়ে দিল। আকাশের দিকে তাকিয়ে তারা দেখতে লাগলো আর মিটমিট করে হাসতে লাগলো। রহস্য করে বলল। পুষ্প রসের সন্ধান পেয়েছি। মধু সুধা নিতে ভ্রমর তো আমিই হব।